ভাই বিবেক, দেখ তো আমাদের ভিডিওস কতজন লোক দেখেছে। আরে বাপরে, যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফেমাস হয়ে যাব। আমার তো মনে হয় আরো ভালো ভিডিওস বানানো উচিত, আর আরো ভয়ের। অন্য কয়েকটা লোকেশন চাই যেটা কেউ কখনো দেখেনি আগে। যদি এই কথাই হয় তাহলে চল পুরনো কেল্লায়। একদম ইউনিক জায়গা ওটা, আজ পর্যন্ত কেউ এক্সপ্লোর করেনি। তুই পাগল নাকি? সবাই বলে যে ওখানে ভূতের বাস। ভূত টুত কিছু হয় না রে ভাই। আর যদি আমাদের ফেমাস হতেই হয় তাহলে এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও তো ঢালতেই হবে। ভেবে নে, ভয়ের আগে জিত হয় আমার বন্ধু। এই দেখ ভাই, এই ভিডিওটা পুরনো একটা কিল্লার, এতে মিলিয়ন ভিউজ এসেছে। সমর যে ভিডিওটা দেখালো তাতে নির্জনতার আওয়াজ ছিল ভয়াবহ, এমন যেন পুরনো কেল্লায় হাওয়া পর্যন্ত লোকেদের আত্মাকে কাঁপিয়ে তুলত। ঠিক বলেছি না? যদি আমরা রাতের ভিডিও ছাড়ি তাহলে এক রাতের মধ্যে ফেমাস হয়ে যাব, তারপর টাকার টাকা হবে। চল ঠিক আছে, যাওয়া যাক। পুরনো কেল্লার ব্যাপারে অনেক ভয়ের গল্প ছিল, কিন্তু সমর আর বিবেকের মনে হচ্ছিল যে এই সব মিথ্যে, মন গড়া সব কাহিনী। অটো, কোথায় যেতে চাও ভাই? পুরনো কেল্লায়। সন্ধে হয়ে গেছে, এই সময়টা ঠিক নয় পুরনো কেল্লায় যাওয়ার জন্য। ভাই, প্রত্যেক দিন কারো না কারো মৃতদেহ পাওয়া যায় ওখানে, আর শুনেছি কোনো এক আত্মা রয়েছে যারা লোকেদেরকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে দেয়। ব্যাস ব্যাস, না যাওয়ার হলে যেতে হবে না, কিন্তু ভয় দেখাইও না। তুমি নিজের চোখে কি কিছু দেখেছো? না, শুধু শুনেছি। একদম, সবাই শুধু শুনেছে, কেউ কিচ্ছু দেখেনি। তুমি যদি পুরনো কেল্লায় না যাও তাহলে অন্য কেউ যাবে। ওখানে কেউ যাওয়ার জন্য তৈরি হবে না। যদি বেশি টাকা দেওয়া হয় তাহলে তুমিও যাবে। দেবে না, যদি অন্য কেউ যায় তাহলে ক্ষতিটা তোমারই হবে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়ো। সব শেষে সমর আর বিবেক অটোওয়ালাকে পুরনো কেল্লায় যাওয়ার জন্য মানিয়ে ছাড়ল। এদের মধ্যে কেউই জানে না যে এদের সঙ্গে এরপরে কি হতে চলেছে। কেল্লায় সত্যি কি কোনো ভূত রয়েছে ভাই? আমি তো বেশি কিছু জানি না, কিন্তু শুনেছি একটা ছেলে আর একটা মেয়ে একটা পুরনো কেল্লায় গেছিল। মেয়েটা বিয়ের আগেই গর্ভবতী হয়ে গেছিল। এই রহস্য সবার সামনে চলে আসার কারণে ছেলেটা মেয়েটাকে কষ্ট যন্ত্রণা দিয়ে ওই কেল্লাকে ছেড়ে দিয়েছিল। দারুণ গল্প মাইরি। আমাকে ভয় লাগছে, আর তোর হাসি পাচ্ছে। তুই কি পাগল নাকি? আমি তো এটাও রেকর্ড করে নিয়েছি, বিলটা পেয়ে যাব বন্ধু। আর বোকা, ভয় পাওয়া বন্ধ কর। যদি ওই ছেলেটার ওই কথাটা লুকিয়ে রাখার হতো তাহলে এখন সবাই এভাবে জেনে যেত নাকি? সব কিছু মন গড়া গল্প ভাই। তুমি ভুল বলছো ভাই। ওই মেয়েটার মরার কিছুদিন পরে ওই ছেলেটা পাগল হয়ে গেছিল, আর ওর নির্দয়তার সাথে মরে যেতে হয়েছিল। এটা শুনে বিবেক চুপ হয়ে রয়ে গেল। ওর ভয় লাগছিল। ভাই, আমরা এখানে পৌঁছে তো গেছি, আমাদের বেশ কিছুক্ষণেরই কাজ আছে। ভিডিও বানিয়ে ফেরত চলে যাব। ঠিক আছে, তোমরা এখানে নেমে পড়ো। আমি কেল্লার ভেতরে যাব না, এখানেই তোমাদের অপেক্ষা করব। অটোওয়ালা ফেরত যাওয়ার টাকা পেয়ে যাবে, এটা ভেবে সে ওখানে থেমে গেল। সমর আর বিবেক কেল্লার ভেতরে চলে যায়। কেল্লা একেবারে শান্ত ছিল, যেন একদম নির্জনতার থেকেও স্তব্ধ ছিল। ওয়াও, কি দারুণ কেল্লা! চলে আয়, ভিডিও বানাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতে থাকবি নাকি ভেতরেও যাবি? সমর ভিডিও শুট করছে, চারিদিকে অন্ধকারই অন্ধকার। আর হঠাৎ
চিৎকার শুনে যখন বিবেক পেছনে ঘুরে তাকায় তখন সেও সেই একই লাল চোখ দেখতে পেল। নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো, কিন্তু যখন ওরা গেটের সামনে এলো তখন গেট বন্ধ ছিল। আরে ভাই, বাঁচাও বাঁচাও আমাদের! অটোওয়ালা আমি বলেছিলাম ভেতরে যেও না। আরে ভাই, ওসব ছাড়ো, আমাদের সাহায্য করো আগে। অটো ড্রাইভার সমস্ত মিলে গেট খোলার জন্য চেষ্টা করতে লাগলো। এই গেটটা ওরা খুলতেই পারল না। তখনই হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনতে পাওয়া গেল। সমরকে টানতে টানতে কেল্লার ভেতরে নিয়ে চলে যায়। বাঁচাও আমাকে, বাঁচাও! এটা দেখে বিবেক আর অটো ড্রাইভার হতভম্ব হয়ে গেল। ওরা সবাই কিছুক্ষণের জন্য জড়ো হয়ে গেছিল। সমরের চিৎকার ওদের কানে গর্জন করছিল। দাদা, আমাকে বাঁচিয়ে নাও, আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ প্লিজ বাঁচিয়ে নাও দাদা। টাকার থেকে বেশি আমার জন্য আমার জীবন ছিল, চলে যাচ্ছি। দাদা প্লিজ বাঁচিয়ে নাও দাদা, বাঁচিয়ে নাও দাদা। অটো ড্রাইভার অটোতে বসতে বসতে করছিল। গেটটা খুলে গেল। অটো পেছনে পড়ে গেটের দিকে তাকাতে আরে কোথায় গেল? কোথাও একেও এই আত্মাটা মেরে দিল না তো? হে ভগবান! অটো ড্রাইভার তার অটোর দিকে এগোলো এবং দেখল যে বিবেক ড্রাইভিং সিটে বসে আছে। তুই এখানে কিভাবে? বিবেক কিছুই বলল না, শুধু অটো ড্রাইভারের দিকে একভাবে তাকিয়ে রইল। চল ছাড়, যাই এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যায়। পেছনে বসে পড়, তাড়াতাড়ি কর। বিবেক ওর একটা কথা শুনল না, আর যখন অটো ড্রাইভার বিবেকের কাছে এলো তখন বিবেক ওর হাতটা মুড়তে শুরু করল। আরে আরে, এটা তুই কি করছিস? বিবেক করছে না, এটা আমি করছি। ছাড়, ছেড়ে দে আমাকে। তুই এখানে আমার নির্যাতনের তামাশা দেখতে এসেছিলি না? এবার তুইও ছটপট করতে করতে মরে যাবি আমার মতো। আরে না, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। বিবেক অটো ড্রাইভারের হাড় গোড় ভাঙতে শুরু করলো। ওর পুরো শরীর থেকে কড়মড় আওয়াজ আসতে লাগলো, আর প্রত্যেকটা হাড়ের আওয়াজের সঙ্গে ওর চিৎকার গর্জন করতে লাগলো। আর সবশেষে বিবেক অটো ড্রাইভারের সব হাড় গোড় ভেঙে দিয়ে তাকে মেরে দিল। এখন শুধু বিবেক বেঁচে ছিল। বিবেক হাসতে হাসতে কেল্লা থেকে গর্তের দিকে এগোতে লাগলো। আমাকে কষ্ট পেতে দেখার লোকেদের শখ কখনো পুরো হবে না। আমি সবাইকে কষ্ট দিয়ে তিলে তিলে মারবো। বিবেকের ভেতরের আত্মাটা বিবেকের শরীরকে উঁচু থেকে নিচে ফেলে দিল। বিবেক পাহাড়ে পাথরে ধাক্কা খেতে খেতে নিচে পড়ে গেল, আর ও নিজের শেষ নিঃশ্বাস নিল। বিবেকের মরে যাওয়ার পরে রক্ত মাখা দুটো পায়ে গর্ত থেকে কেল্লার দিকে এগিয়ে গেল। নির্যাতিত আত্মা আবার কেল্লায় ফিরে চলে গেল। দূরে কোথাও পাহাড়ে একটা গভীর জঙ্গল ছিল। জঙ্গলের গাছ এত ঘন ছিল যে সূর্যের আলো মাটিতে কখনো পড়তো না, আর দিনের আলোতেও ওই জঙ্গলে অন্ধকারই হয়ে থাকতো। ওই জঙ্গলে
একটা অনেক বড় আর পুরনো বট গাছ ছিল, যার ভেতরে একটা ডাইনি বাস করত। সবাই তাকে জংলি ডাইনির নামে জানত। তার ভয় জঙ্গলের চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ওই ডাইনি এত মারাত্মক ছিল যে জঙ্গলি জানোয়াররাও তার থেকে অনেক দূরে দূরে থাকত। জঙ্গলের বাইরে একটা কুঁড়ে ঘর ছিল, যেখানে সুদীপ তার অসুস্থ মায়ের সাথে বাস করত। একদিন ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। মা, তোমার শরীর খুব খারাপ লাগছে, আমাকে জঙ্গলে গিয়ে কিছু ভেষজ ওষুধ আনতেই হবে। না, তুই ওই জঙ্গলে কখনো যাবি না। ওই জঙ্গলি ডাইনির কারণে আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি। এখন আমি তোকে হারাতে চাই না। আর আমি যদি না যাই, আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমার কিছু হবে না মা, আমি বেশি ভেতরে একদম যাব না। না, তোকে আমার দিব্যি, তুই ওই জঙ্গলের দিকে তাকাবিও না। যা, রাতে পোড়ানোর জন্য কিছু কাঠ নিয়ে আয়। সুদীপ হতাশ হয়ে বাইরে আসে আর কুড়ুল তুলে কাঠ আনতে বেরিয়ে পড়ে। ও ঘর থেকে কিছুটা দূরে আসে আর এক জায়গায় কাঠ কাটতে লাগলো। এতক্ষণে সুদীপ মায়ের কাশির আওয়াজ শুনতে পেয়ে যায়। ও রেগে কুড়ুল ছুঁড়ে দিল আর বলল, বারবার দিব্যি দিয়ে আমাকে থামিয়ে দেয়, কিন্তু এইবার নয়। আজ তো আমি ওষুধ নিয়েই তবে আসব। সুদীপ কুড়ুল হাতে নিল আর দৌড়ে ঘরের দিকে এলো। ঘরের দিকে ঝুঁকে দেখল তখন মা চোখ বন্ধ করে শুয়েছিল। ও আস্তে করে একটা মশাল নিল আর জঙ্গলের দিকে দৌড়তে লাগলো। সুদীপ জঙ্গলের সীমা অবধি পৌঁছে গেল। দুপুরের সময় ছিল আর জঙ্গলের বাইরে কড়া রোদ্দুর, কিন্তু জঙ্গলের ভেতরে এত ঘন অন্ধকার যে রাত হয়ে গেছে। সুদীপ জঙ্গলে যাওয়ার আগে মশাল জ্বালালো আর কুড়ুল আর মশাল নিয়ে আস্তে আস্তে ভেতরে যেতে লাগলো। সুদীপ যত ভেতরের দিকে যাচ্ছিল, সূর্যের আলো ততই কমে যাচ্ছিল। কিছুক্ষণ পর আলোর দৃশ্য কম হয়ে গেল আর সুদীপ মশালের সাহায্যে আগে এগোতে লাগলো। ওই জঙ্গল একেবারে শান্ত ছিল, যেন জঙ্গলি ডাইনির ভয়ে চুপচাপ হয়ে রয়েছে। কিছুটা আগে এগোনোর পর সুদীপ ওখানে মানুষ আর জানোয়ারদের কঙ্কাল দেখতে পেল। ও ভয় পেয়ে গেল, কিন্তু তবুও সাহস করে আগে এগোতে লাগলো। চলতে চলতে ও সেই বটগাছের সামনে এসে পৌঁছলো। সুদীপ খুব সাহস করে ওই বটগাছের দিকে দেখল। ওই বটগাছ এত শান্ত আর ভয়ঙ্কর ছিল যে সত্যি একটা জঙ্গলি ডাইনির মতো দেখতে লাগছিল। ও কোনো আওয়াজ না করে আগে এগোতে লাগলো। সব শেষে সুদীপ ভেষজ ঔষধের কাছাকাছি পৌঁছেই গেল। ও মশালটা একটা পাথরের ওপর রেখে দিল আর ভেষজ দ্রব্য ভাঙতে লাগলো। ও ওখান থেকে অনেক রকমের গাছগাছড়া তুলল আর মশাল নেওয়ার জন্য আগে এগোলো। আর যখনই ও নিজের পা আগে বাড়ালো, ওর পা একটা কাঠের ওপরে পড়ে যায় আর ওই কাঠটা ভেঙে গেল। ওই কাঠটা ভাঙার আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করল। সুদীপ ভয় পেয়ে গেল। ও ভেষজ দ্রব্য কোমরে বেঁধে নিল আর মশাল নিয়ে তাড়াতাড়ি চলতে লাগলো। ওর পায়ের আওয়াজ পুরো জঙ্গলে গর্জন করছিল। সুদীপ এবার ওই বটগাছের সামনে এলো আর ও দেখল যে কঙ্কালের সংখ্যা অনেক বেড়ে গেছে। ও দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে ওর পা একটা কঙ্কালের ওপর পড়ে যায়। ওর এত জোরে আওয়াজ বের হলো যে সব পাখিরা চেঁচামেচি করতে লাগলো। ভয় পেয়ে সুদীপের পা ওখানেই জমে গেল। শান্ত দাঁড়িয়ে থাকা ওই বট গাছটা হঠাৎ নড়তে লাগলো। ওর ডালপালা বড় হতে লাগলো। ওই সব দেখে সুদীপ ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু একটা ডাল ওকে থামিয়ে দিল আর চাকিয়ে ওকে নিজের হাতের ওপরে তুলল।
এবার ওই বট গাছটা চিড়ে সেই জংলে ডাইনি বাইরে বেরোতে লাগলো। ও ওই গাছের মতোই লম্বা আর দেখতে একেবারে মারাত্মক ছিল। সুদীপ এই সব দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগে, বাঁচাও 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 আমাকে। এই অন্ধকার জঙ্গলে তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। আজ অনেক দিন পরে মানুষের মাংস খেতে পাবো। বাহ, খুব ভালো কথা। ওকে খাওয়ার পর আমি তাকেও খেয়ে ফেলবো। মরার জন্য তৈরি হয়ে যা। ডাইনি তারপর নিচে পড়ে থাকা একটা কঙ্কাল হাওয়ায় তুলে নিল আর সেটার হাড়গুলো আলাদা করে দিল। ওই হাড়গুলো ধারালো পাথরে পরিণত হয়ে গেল আর ডাইনির ইশারা করা মাত্রই সুদীপের পুরো শরীরে ঢুকে গেল। সুদীপ এক ঝটকায় মরে গেল। ডাইনি ওকে ডালপালা থেকে মুক্ত করে দিল আর সুদীপের দেহ ওখানেই হাওয়ায় দাঁড়িয়ে রইল। ডাইনি আবার ইশারা করল আর ওই সব হাড়গুলো সুদীপের শরীর থেকে বেরিয়ে আবার কঙ্কাল হয়ে গেল। সুদীপের পুরো শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। ডাইনি আবার জোরে জোরে হাসতে লাগলো আর ঠিক তখন একটা আর সুদীপের পেটে ঢুকে গেল। ওই ডালটা সুদীপকে ডাইনির কাছে নিয়ে এলো। ডাইনি ওকে খাওয়ার জন্য নিজের মুখটা খুলল আর ডালটা সুদীপকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি সুদীপকে চিবোতে লাগলো আর ওর হাড়গুলোর ভাঙার আওয়াজ আসতে লাগলো। পরে সুদীপের সব হাড়গোড় বাইরে ছুঁড়ে দিল। দারুণ মজা হলো। খুব মিষ্টি মানুষের মাংস। বাহ, চলো এবার ওর মাকে খাওয়া যাক। জঙ্গলের বাইরে রাত হয়ে গেছিল আর সুদীপের মা ঘরে সুদীপের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছিল। মা খাটের ওপরে বসে ভাবছিল, কোথায় যে চলে গেল। জঙ্গলে যদি না যায় তাহলে ভালো। এত রাতে এখন ওকে কোথায় খুঁজতে যাব। এরপর সুদীপ ঘরের ভেতরে এলো আর মায়ের পাশে বসে পড়ল। এত দেরি করে দিলি ঘরে আসতে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আমি এসে গেছি তো, চলো আমরা এবার খাবার খাই গিয়ে। মা উঠে খাবার দিতে লাগলো। কিন্তু এ কি, সুদীপের শরীর ডাইনির রূপ ধারণ করে নিল। ওই ডাইনিকে দেখে মা ভয় পেয়ে যায় আর দৌড়তে লাগে। কিন্তু সে বেশি দূর অবধি দৌড়তে পারল না, কারণ বাইরে ওই বট গাছটা পুরো কুঁড়ে ঘরটাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল। একটা ডাল মাকে চাকিয়ে তুলল আর ডাইনির সামনে নিয়ে গেল। আমার আমার সুদীপ কোথায়? কি করেছিস তুই ওর সাথে? কোথায় আমার সুদীপ? এক্ষুনি জানতে পেরে যাবি। ডাইনি নিজের মুখ খুলল আর ডালটা মাকে মুখের ভেতরে ছুঁড়ে দিল। ডাইনি মাকে গিলে ফেলল আর হাড়গোড় আবার বাইরে ছুঁড়ে দিল। ডাইনি গাছে চলে গেল আর ওই গাছটা মাটিতে ঢুকে উধাও হয়ে গেল। পাহাড়ের পেছন থেকে সূর্য উদয় হতে লেগেছিল। যখনই সূর্যের আলো মায়ের হাড়ের ওপর পড়ল, হাড়গুলো জ্বলতে লাগলো। রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত।
আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়ে যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল। কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ? পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধর থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল, আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধর থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল,
কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেললো, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরো একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয় আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এই তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়।